হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স বিটা ইউটিউব চ্যানেল। আজকে ক্লাস 12-এর মানুষের জনন পার্ট 2 ওইটা করাবো। প্রথম পার্ট আপলোড হয়েছে অবশ্য, যদি তোমরা না দেখে থাকো তাহলে ভিডিওর প্রথম পার্টটা দেখো, তারপরে এটা দেখো, তাহলে অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে? আচ্ছা, কালকে টেস্টিস অর্থাৎ শুক্রাশয়ের প্রস্থচ্ছেদ পড়ানো হতেছিল। অবশ্য আগের ভিডিওটাতে শুক্রাশয়ের প্রস্থচ্ছেদ পড়ানো হতেছিল, আবার ওইটা আজকে রিপিট করব। আচ্ছা, তার আগে বলে দিই কিছু পিউবার্টি বলে একটা টার্ম আছে। পিউবার্টি অর্থাৎ বয়স সন্ধিকা, অর্থাৎ অ্যাডোলেসেন্স পিরিয়ড, অর্থাৎ যে সময়টাতে মেয়েদের এবং ছেলেদের মুখ্য জননাঙ্গ এবং গৌণ যৌন লক্ষণের প্রকাশ ঘটে, সেই টাইমটাকে কি বলছি আমরা? পিউবার্টি বা অ্যাডোলেসেন্স পিরিয়ড। এটা মেয়েদের ক্ষেত্রে কত? এটা মেয়েদের ক্ষেত্রে 9 থেকে 12 বৎসর, 9 থেকে 12 ইয়ার্স এজ পিউবার্টি অর্থাৎ অ্যাডোলেসেন্স পিরিয়ডের প্রকাশ পায়। আর ছেলেদের ক্ষেত্রে এই এজটা হচ্ছে 15 থেকে 16 বৎসর। ঠিক আছে, চলো এরপরে যেটা করবো অবশ্য টেস্টিস অর্থাৎ শুক্রাশয়ের প্রস্থচ্ছেদ সম্বন্ধে জানবো এবং শুক্রাশয়ের মধ্যে কী কী আছে সেটা সম্বন্ধে জানবো। দেখো, সাপোজ ধরে নাও এটা একটা টেস্টিস, এটা একটা টেস্টিস। আচ্ছা, এইখানের মধ্যে ঠিক আছে, টেস্টিস। আচ্ছা, এটা স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত। এই টেস্টিসটা, দুটো টেস্টিস আছে, এটাকে আমরা কি বলছি? শুক্রাশয়। শুক্রাশয়। ঠিক আছে, স্ক্রোটাম নামক থলির সাথে যে অংশটা যে তন্তুর সাহায্যে টেস্টিস যুক্ত থাকে, অর্থাৎ যে তন্তুর সাথে টেস্টিস যুক্ত থাকে সেটাকে আমরা কি বলবো? আমরা গোবার্নাকুলাম। সেটাকে আমরা কি বলবো? গোবার্নাকুলাম। কি বলবো আমরা? গোবার্নাকুলাম। ঠিক আছে, এটাকে আমরা গোবার্নাকুলাম বলবো। চলো দেখা যাক। তাহলে এইটা একটা টেস্টিস। আচ্ছা, এই টেস্টিসের মধ্যে টেস্টিসের মোট হচ্ছে 3টে স্তর থাকে। ভিতরের যে বাইরের স্তর ওইটাকে আমরা কি বলবো? আমরা টিউনিকা ভ্যাজাইনালিস। আচ্ছা, 3টা মেমব্রেন। আচ্ছা, টেস্টিস পড়ানো হচ্ছে। টেস্টিস অর্থাৎ শুক্রাশয়, যে স্তর দেখতে পাবো ওই স্তর অর্থাৎ লেয়ার দেখতে পাবো, যে বাইরের স্তরটাকে কি বলবো আমরা? বাইরের অর্থাৎ আউটার, এইটাকে আমরা বলবো টিউনিকা ভ্যাজাইনালিস। টিউনিকা ভ্যাজাইনালিস। ঠিক আছে, আর মাঝখানে যে স্তর আছে ওই মাঝখানে স্তরটিকে বলবো আমরা টিউনিকা অ্যালবুজিনিয়া অর্থাৎ মিডিল লেয়ারটাকে আমরা কি বলবো? টিউনিকা অ্যালবুজিনিয়া। ঠিক আছে, আর ভিতরের যে স্তরটা আছে ওই ভিতরের স্তরটিকে আমরা কি বলবো? ভিতরের স্তরটিকে বলবো টিউনিকা ভাস্কিউলোসা। টিউনিকা ভাস্কিউলোসা। ঠিক আছে, তাহলে এরপরে দেখব যে টিউনিকা ভ্যাজাইনালিস কোনটা, টিউনিকা ভাস্কিউলোসা কোনটা, সেটা দেখব। ঠিক আছে, চলো। আচ্ছা, এইটা একটু বড় করে আঁকি তাহলে সুবিধা হবে। এইটা
ঠিক আছে, এইটা একটা টেস্টিস। এইটা সর্ব বাইরের স্তর। আর ভিতরের স্তর, সাপোজ ধরলো এইটা ভিতরের, এটা ভিতর ঠিক নয়, এটা মিডিল লেয়ার। এটা ধরো টিউনিকা অ্যালবুজিনিয়া, ঠিক আছে, এটা টিউনিকা অ্যালবুজিনিয়া, গ্রিন কালারটা। আচ্ছা, এর মাঝখানে, আচ্ছা তার আগে বলে দিই, এর মাঝখানে এর মধ্যে টেস্টিসের মধ্যে প্রায় 200 থেকে 250টা টেস্টিকিউলার লোবিউল আছে বা খণ্ডক আছে। 200 থেকে 250টা, 200 থেকে 250টা টেস্টিকিউলার লোবিউল আছে, ঠিক আছে। আচ্ছা, যেটা দেখবো যে টিউনিকা ভ্যাজাইনালিস, আচ্ছা টিউনিকা ভ্যাজাইনালিস আছে, টিউনিকা ভাস্কিউলোসা সব থেকে ভিতরের স্তর। আচ্ছা, ওইটা কোনটা? এই যে একদম চলে যাচ্ছে, এটা ভাঁজ খেয়ে যাচ্ছে, এই স্তরটা কি? টিউনিকা ভ্যাজাইনালিস। টিউনিকা ভ্যাজাইনালিস, ঠিক আছে। তাহলে কি কোনটা? এটা ভিতরের স্তরটা কি? টিউনিকা ভাস্কিউলোসা, এইটা টিউনিকা ভাস্কিউলোসা। আচ্ছা, আর টিউনিকা অ্যালবুজিনিয়া কোনটা? যেটা গ্রিন কালার আছে, এটা হচ্ছে টিউনিকা অ্যালবুজিনিয়া, ঠিক আছে। আর টিউনিকা ভ্যাজাইনালিস কোনটা? এই যে বাইরের স্তরটা টিউনিকা ভ্যাজাইনালিস। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখব এই যে এর মধ্যে, এই যে টেস্টিকুলার লোবিউলের মধ্যে 1 থেকে প্রায় 3টা কুণ্ডলীকৃত নালী দেখতে পাবো। হ্যাঁ, 1 থেকে 3টা প্রায় কুণ্ডলীকৃত নালী দেখতে পাবো, 1 থেকে 3টা এইরকম কুণ্ডলীকৃত নালী দেখতে পাবো, কুণ্ডলীকৃত নালী দেখতে পাবো, কুণ্ডলীকৃত নালী দেখতে পাবো, ঠিক আছে। এগুলো, এই কুণ্ডলীকৃত নালীগুলোকে আমরা কি বলবো? সেমিনিফেরাস টিবিউল, অর্থাৎ সেমিনিফেরাস নালিকা, সেমিনিফেরাস টিবিউল বা সেমিনিফেরাস নালিকা, ঠিক আছে। আর এইগুলো মিলিত হয়ে, এই সেমিনিফেরাস টিবিউলগুলি মিলিত হয়ে কি গঠন করে? তোমার রেটি টেস্টিস গঠন করে, ঠিক আছে, রেটি টেস্টিস গঠন করে। অর্থাৎ এই জায়গাটার নামটা কি? এই জায়গাটার নামটা হচ্ছে তোমার রেটি টেস্টিস, রেটি টেস্টিস, রেটি টেস্টিস, রেটি টেস্টিস, ঠিক আছে। আর এই রেটি টেস্টিসগুলি এরপরে কি গঠন করে? রেটি টেস্টিসগুলি কি গঠন করে? রেটি টেস্টিসগুলো হচ্ছে ভাষা ইফারেন্সিয়া গঠন করে, ভাষা এফারেন্সিয়া গঠন করে। এটার নামটা কি? ভাস এফারেন্সিয়া, এফারেন্স, ঠিক আছে। এরপরে এই ভাস এফারেন্সগুলি বর্ধিত হয়ে কি গঠন করে? তোমার ভাস এফারেন্সগুলি মিলিত হয়ে তোমার গঠন করে এপিডিডাইমিস। এটাকে কি বলি আমরা? এটাকে বলবো আমরা এপিডিডাইমিস, এপিডিডাইমিস। এই এতটা পর্যন্ত এপিডিডাইমিস, এতটা। আর এই এপিডিডাইমিস থেকে কি নির্গত হয়েছে? আবার এটা ভাষা বা ভাস ডিফারেন্স নির্গত হয়েছে, ভাস ডিফারেন্স নির্গত হয়েছে, এটা ভাস ডিফারেন্স, ভাস ডিফারেন্স নির্গত হয়েছে।
ভাস ডিফারেন্স নির্গত হয়েছে। এইটা একটা হচ্ছে টেস্টিসের প্রস্থচ্ছেদ। তাহলে কি দেখলাম আমরা? তাহলে দেখলাম আমরা যে টেস্টিসের মধ্যে 3টি স্তর দেখতে পেলাম, যেটার বাইরের স্তরটিকে আমরা কি বলছি? বাইরের স্তরটিকে বলছি আমরা টিউনিকা ভ্যাজাইনালিস, মিডিল লেয়ারটাকে বলছি আমরা কি? টিউনিকা অ্যালবুজিনিয়া, আর ভিতরেরটাকে বলছি আমরা টিউনিকা ভাস্কিউলারিস। ঠিক আছে, টিউনিকা ভাস্কিউলারিস। এরপরে এই প্রত্যেকটা লবিউলসের মধ্যে এই প্রত্যেকটা খণ্ড বা প্রত্যেকটা খণ্ডকের মধ্যে কি দেখতে পাবো আমরা? 1 থেকে 3টা কুণ্ডলীকৃত নালিকা দেখতে পাবো। এই কুণ্ডলীকৃত নালিকাকে আমরা কি বলবো? আমরা সেমিনিফেরাস টিবিউল। আবার এই সেমিনিফেরাস টিবিউলগুলি অর্থাৎ সেমিনিফেরাস নালিকাগুলি মিলিত হয়ে কি গঠন করছে রেটি টেস্টিস। বুঝা গেল? রেটি টেস্টিস। আবার এই রেটি টেস্টিসগুলি কি গঠন করছে? তোমার ভাস ইফারেন্স। আবার এই ভাস ইফারেন্স থেকে কি নির্গত হয়েছে? এপিডিডাইমিস। আবার এই এপিডিডাইমিসের শেষ পোর্শন থেকে, অর্থাৎ এটাকে বলা হয়, এই অংশটাকে বলা কডা এপিডিডাইমিস। হ্যাঁ, এর এপিডিডাইমিসের 3টি অংশ, উপরেরটাকে বলছে কর্পাস, মিডিলটাকে বলছে কাপুট, এটাকে বলছে কডা এপিডিডাইমিস থেকে ভাস ডিফারেন্স নির্গত হয়েছে। বুঝা গেল? হ্যাঁ, এরপরে দেখব যে যদি একটা সেমিনিফেরাস টিবিউলকে এখান থেকে একটা সেমিনিফেরাস টিবিউলকে আমরা তুলছি, এই একটা সেমিনিফেরাস টিবিউল কীরকম? এইরকম ধরে নাও, এইরকম আছে, এরকম 3টা আছে, একটা সেমিনিফেরাস টিবিউল। হ্যাঁ, এই সেমিনিফেরাস টিবিউলকে যদি এইরকমভাবে কাটি, হ্যাঁ, এরকমভাবে যদি এই একটা সেমিনিফেরাস টিবিউল ধরে নাও, এই একটা সেমিনিফেরাস টিবিউল যদি এটাকে এইরকমভাবে কাটি, তাহলে এই সেকশনের মধ্যে কি দেখতে পাবো? তাহলে এখানকার সেকশনের মধ্যে দেখতে পাবো কি দেখতে পাবো? একটা সেকশন বলছি, এখানের মধ্যে কি দেখতে পাবো? এখানের মধ্যে দেখতে পাবো এখানের মধ্যে এইরকম কয়েকটা স্ট্রাকচার দেখতে পাবো, যাকে আমরা কি বলবো? এই সেলগুলোকে, এই যেটা এর সঙ্গে লেগে আছে, এটাকে সেলকে, এগুলোকে আমরা কি বলবো? জার্ম সেল, অর্থাৎ শুক্রাণু উৎপাদনকারী সেল, অর্থাৎ স্পার্মাটোগেনিয়া। আর এইটাকে কি বলবো? এগুলোকে আমরা কি বলবো? জার্ম সেল। এগুলোকে আমরা কি বলবো? জার্ম সেল, অর্থাৎ শুক্রাণু উৎপাদনকারী কোষ। আর এই পিরামিড আকৃতি যেটা দেখা যাচ্ছে, এটাকে কি বলবো আমরা? সার্কটোরি কোষ বা সার্কটোরি সেলস। ঠিক আছে। এই জার্ম সেলের কাজটা কি? এই জার্ম সেলের কাজ হচ্ছে তোমার কি? শুক্রাণু উৎপাদন করে। আর সার্কটোরি সেলের কাজটা হচ্ছে ইনহিবিন হরমোনকে খরিয়ে দেওয়া। আচ্ছা, এইরকম এখানেও দেখতে পাবো। এখানে তো আরেকটা নালী আছে, এখানে আরেকটা নালী আছে, এটা আরেকটা সেমিনিফেরাস টিবিউল, এটা আরেকটা সেমিনিফেরাস টিবিউল। বুঝা গেল? তার মানে কি এইখানেও একটা গোল হবে, এইখানেও একটা গোল, যদি আর সেকশনে কাটা হয়। ঠিক আছে। আর এইখানগুলোতে, এই যে এদের মাঝখানে অনেকগুলো কোষ দেখতে পাবো, যেগুলোকে আমরা কি বলবো? লেডিক সেল বা লেডিকের আন্তঃকোষ। লেডিক সেল বা লেডিকের আন্তঃকোষ। ঠিক আছে। আচ্ছা, এই লেডিক কোষটা কি কাজ করে? লেডিক কোষ হচ্ছে টেস্টোস্টেরন হরমোনকে ক্ষরণ করে। তাহলে টেস্টিসের গোটা ফাংশনটা যদি কি দেখতে পাবো? টেস্টিসের কাজ কি দেখতে পাবো আমরা? তাহলে এখানকার কাজ কি?
কাজ কি? শুক্রাণুকে উৎপন্ন করা। কি? শুক্রাণু উৎপন্ন করা। ঠিক আছে, শুক্রাণু উৎপন্ন করা। ঠিক আছে, অর্থাৎ টু ফরমেশন অফ দ্য স্পার্ম। আর কি করে? আর টেস্টোস্টেরন হরমোনকে নিঃসরণ করা, যে কোথা থেকে করছে? লেডিক সেল থেকে, অর্থাৎ লেডিক কোষ থেকে, লেডিক থেকে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করা। টেস্টোস্টেরন হরমোনকে নিঃসরণ করা। ঠিক আছে, এটা গেল আমাদের কি? শুক্রাণুর প্রস্থচ্ছেদ। শুক্রাশয়ের প্রস্থচ্ছেদ সম্পর্কে যা জানি এইটা। ঠিক আছে, এরপরে কয়েকটা জিনিস দেখব, যে আনুষাঙ্গিক অঙ্গগুলো দেখব। যেমন কি কি আছে? স্ক্রোটামটা দেখব অবশ্য, যেগুলো আমরা বলছি স্ক্রোটাম দেখব, তারপরে এপিডিডাইমিস দেখব, এগুলো দেখব কি কি আছে। চলো স্ক্রোটামটা দেখি আগে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। স্ক্রোটাম নামক থলির মধ্যে কি আছে? স্ক্রোটাম নামক থলির মধ্যে আছে ওই টেস্টিস অথবা শুক্রাশয়। আচ্ছা, এই স্ক্রোটাম নামক থলির মধ্যে দুটি শুক্রাশয় প্রেজেন্ট আছে। আচ্ছা, এই স্ক্রোটাম নামক থলিটা হচ্ছে যে ক্যানাল দিয়ে, যে নালী দিয়ে, আচ্ছা এই তোমার যে নালী দিয়ে, যে স্ক্রোটাম নামক থলিরটা যে নালী দিয়ে শুক্রাশয় দুটি আসছে, এই নালীটাকে কি বলছি আমরা? ইঙ্গুইনাল ক্যানাল। অর্থাৎ ইঙ্গুইনাল ক্যানালের সাহায্যে এই স্ক্রোটাম নামক থলিটা যুক্ত আছে। অর্থাৎ এখানে শুক্রাশয় দুটি এখানে প্রেজেন্ট আছে। ইঙ্গুইনাল ক্যানাল, অর্থাৎ ইঙ্গুইনাল ক্যানাল। ঠিক আছে, অর্থাৎ ইঙ্গুইনাল ক্যানালটা কি? ইঙ্গুইনাল ক্যানালের দ্বারা এই শুক্রাশয় দুটি স্পারমাটিক কর্ড দ্বারা যুক্ত আছে। স্পারমাটিক কর্ড বলতে, এই টেস্টোস্টেরন থেকে কি, এই শুক্রাশয় থেকে কি কি নির্গত হয়ে গেছে? একটা টেস্টিকিউলার আর্টারি, একটা টেস্টিকিউলার ভেন অর্থাৎ টেস্টিকিউলার শিরা, আর কি নির্গত হয়েছে? ভাস ডিফারেন্সটা নির্গত হয়েছে। এদেরকে একত্রে কি বলছি আমরা? এদেরকে একত্রে বলছি স্পারমাটিক কর্ড, যেটা কোথায় প্রেজেন্ট আছে? স্ক্রোটাম নামক থলি থেকে ইঙ্গুইনাল ক্যানাল দ্বারা বাইরে নির্গত হয়েছে, শুক্রাশয়ের মধ্যে আছে। ঠিক, কর্ড। ঠিক আছে, এইটাই। আচ্ছা, এখানকার নর্মাল টেম্পারেচার, স্ক্রোটামের নর্মাল টেম্পারেচার কত? স্ক্রোটামের নর্মাল টেম্পারেচার কত? নর্মাল টেম্পারেচারটা হচ্ছে, নর্মাল টেম্পারেচার হচ্ছে 33 ডিগ্রি সেন্টিগ্রেড। বলেছিলাম এটা, যে কেন? যে এইটা হচ্ছে শুক্রাণু গঠনের পক্ষে আদর্শ একটা উষ্ণতা। এই উষ্ণতায় শুক্রাণুটা খুব ভালোভাবে উৎপন্ন হয়। এর ফলে জানবো এবারটি, এরপরে জানবো যে বলেছিলাম যে এর কারণটা কেন সেটা, অর্থাৎ চুপসে যায়, যে একটা ওই টেম্পারেচারটাকে পাওয়ার জন্য, অর্থাৎ শীতকালে কেন এটা চুপসে যায় এবং গ্রীষ্মকালে কেন একটা বেশি ঝুলে যায়, এই আর কি। আচ্ছা, এরপরে যেটা দেখবো অবশ্য,
যে কোনো না কোনো এই যখন একটা ডিসঅর্ডার সম্পর্কে দেখব, এই টেস্টিস অথবা শুক্রাশয়ে ডিসঅর্ডার সম্পর্কে কিছু ডিসঅর্ডার দেখব। একটা আছে ক্রিপ্টরকিটিজম। আচ্ছা, ক্রিপ্টরকিটিজমটা কি? ক্রিপ্টরকিটিজমটা হচ্ছে যখন ওই শুক্রাশয়গুলি স্ক্রোটাম নামক থলির মধ্যে আসে না। সাধারণত যখন ওই বাচ্চা বা যখন মায়ের পেটে যখন বাচ্চা থাকে 7 মাস এজেই, তখন ওই স্ক্রোটাম নামক থলির মধ্যে দুটো টেস্টিস চলে আসে। ঠিক আছে। আর যখন আসে না, সাধারণত যখন আসে না, তখন ওই রোগটাকে বলবো আমরা ক্রিপ্টরকিটিজম। ঠিক আছে। আর আরেকটা রোগ আছে যে মনোরকিটিজম। যখন একটা টেস্টিস যখন স্ক্রোটাম নামক থলির মধ্যে আসে, তখন সেটা কি বলবো? মনোঅর্কিডিজম। আরও একটা রোগ আছে পলিঅর্কিডিজম। যখন মোর দ্যান 2 টেস্টিস, অর্থাৎ দুটার বেশি যখন টেস্টিস যখন ওই স্ক্রোটাম নামক থলির মধ্যে দিয়ে আসে, তখন ওই রোগটাকে আমরা কি বলবো? পলিঅর্কিডিজম। ঠিক আছে। চলে এরপরে যেটা আমরা দেখব অবশ্য যে এপিডিডাইমিস সম্পর্কে দেখব, অর্থাৎ এই যে এর কাজটা কি, এই যে এই পোর্শনটার কাজটা কি সেটা দেখব। ভিডিওটা স্কিপ না করে ভালোভাবে দেখতে থাকো, তাহলে অনেক ইন্টারেস্টিং জিনিস আরও কিছু পাওয়া যাবে। এপিডিডাইমিস এটা কি? সাধারণত এটা শুক্রাশয়ের ঊর্ধ্বমেরুতে আছে। শুক্রাশয়ের কোথায় আছে? ঊর্ধ্বমেরুতে আছে। আর শেষ প্রান্ত কার সঙ্গে যুক্ত আছে? ভাষা ডিফারেন্সের সঙ্গে যুক্ত আছে। বুঝে গেল? তাহলে এটা শুক্রাশয়ের ঊর্ধ্বমেরুতে আছে, অর্থাৎ উপরের দিকে আছে, এবং শেষ অংশটা তোমার কোথায় আছে? ভাষা ডিফারেন্সের সঙ্গে যুক্ত। আচ্ছা, এই যে এপিডিডাইমিসের কটি অংশ কি বলেছিলাম? এপিডিডাইমিসের 3টি অংশ। তিনটি অংশ। একটা হচ্ছে কর্পাস, আর একটা হচ্ছে কাপুট অ্যান্ড কডা। ঠিক আছে। কর্পাস, কাপুট অ্যান্ড কডা। এই অংশটাকে আমরা কি বলছি? কর্পাস এপিডিডাইমিস। এই অংশটাকে বলছি কাপুট এপিডিডাইমিস। আর এই অংশটাকে বলছি আমরা কডা এপিডিডাইমিস। ঠিক আছে, কডা এপিডিডাইমিস। তাহলে দেখে নিবে, তাহলে ভাস ডিফারেন্স কোথা থেকে উৎপন্ন হচ্ছে? ভাস ডিফারেন্সের উৎপত্তি স্থল হচ্ছে কডা এপিডিডাইমিস থেকে। ঠিক আছে। এরপরে আমরা দেখব অবশ্য যে আরও কয়েকটা আনুষঙ্গিক অংশ সম্বন্ধে। সেমিনাল ভেসিকেল। তার আগে একটা ছবি আঁকলে তাহলে বোঝা যাবে যে সেমিনাল ভেসিকেলের অবস্থানটা কোথায়। আচ্ছা, সাপোজ ধরে নাও এইটা একদিকে টেস্টিস। ঠিক আছে। এইখান থেকে ভাস ডিফারেন্স নির্গত হয়েছে। হয়ে আচ্ছা, এই জায়গাটায়
এই জায়গাটাই তোমার মূত্রথলি বা মূত্রনালী। আচ্ছা ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে Cowper's gland। এটা হচ্ছে একটা মেলের রিপ্রোডাক্টিভ সিস্টেম, একটা মেলের রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, এটা তো বলছি, এইটা হচ্ছে স্ক্রোটাম, এটা হচ্ছে একটা টেস্টিস। ঠিক আছে, আর এই টেস্টিস থেকে নির্মিত হয়েছে ভাস ডিফারেন্স। আর এইখান থেকে এই যে এইটাকে কি বলছি আমরা, এইটাকে বলছি আমরা সেমিনাল ভেসিকেল। সেমিনাল সেমিনাল ভেসিকেল সেমিনাল ভেসিকেল বলছি। এটাকে আমরা কি বলছি, মূত্রথলি বা ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার বা এটাকে কি বলছি, মূত্রথলি। এটাকে আমরা কি বলছি, প্রস্টেট গ্ল্যান্ড। প্রস্টেট গ্ল্যান্ড, প্রস্টেট গ্ল্যান্ড। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, অর্থাৎ এটাকে কি প্রস্টেট, প্রস্টেট গ্রন্থি। ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি কাউপার্স গ্ল্যান্ড বা কাউপার্স গ্ল্যান্ড। কাউপার্স গ্ল্যান্ড বা কাউপার্স গ্রন্থি। আর এইটাকে আমরা কি বলছি, পেনিস, পেনিস। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখবো এক একটা এদের সম্বন্ধে আমরা জানবো। ঠিক আছে, যে সেমিনাল ভেসিকেলটা কি, প্রস্টেট গ্ল্যান্ডটা কি, কাউপার্স গ্ল্যান্ডটা কি, আর পেনিসের সম্বন্ধে এগুলো হালকা হালকা করে আমরা জানবো। চলো, এটা একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, অর্থাৎ একটা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এই পার্টগুলো আছে অবশ্য। চলে কি জানবো, সেমিনাল ভেসিকেল। সেমিনাল ভেসিকেল এটা কি, এটা সংখ্যায়, আচ্ছা সেমিনাল ভেসিকেল, এটা হেডিং করা হয়নি। সেমিনাল ভেসিকেল, সেমিনাল ভেসিকেল, সেমিনাল ভেসিকেল অর্থাৎ একে বাংলাতে বলা হয় সেমিনাল ভেসিকেল। সেমিনাল ভেসিকেল এদের সংখ্যায় কটি অবস্থিত, এর সংখ্যায় হচ্ছে তোমার দুটি, এদের সংখ্যায় দুটি। ঠিক আছে, আর কি এদের হচ্ছে, এরা ঠিক কোথায় অবস্থিত, এরা হচ্ছে ঠিক এই মূত্রাশয়ের ঠিক নিচে অবস্থিত। আচ্ছা, এই সেমিনাল ভেসিকেল থেকে যে নির্গত তরলটা, এর নামটা কি, এর নামটা হচ্ছে সেমিনাল ফ্লুইড। সেমিনাল ফ্লুইড। আর সেমিনাল ফ্লুইডটাই হচ্ছে তোমার কি, বীর্যের মধ্যে
যা বীর্য উৎপাদনে প্রায় 60% বীর্য অর্থাৎ সিমেন যে নির্গত হয় এই সেমিনাল ফ্লুইডটি প্রায় 60% থাকে। ঠিক আছে, 60% seminal fluid present in semen অর্থাৎ সিমেনের মধ্যে 60% সেমিনাল ফ্লুইড আছে। এছাড়া আর কি কি, এই সেমিনাল ফ্লুইডের মধ্যে কি থাকে তোমার, ফ্রুক্টোজ থাকে, অর্থাৎ ফ্রুক্টোজ থাকে এবং সাইট্রেট থাকে, এবং সাইট্রেট যা শুক্রাণুকে পুষ্টি যোগাতে সাহায্য করে, অর্থাৎ শুক্রাণুর চলন ক্ষমতা কি বৃদ্ধি পায়। কি থাকে এই সেমিনাল ফ্লুইডের মধ্যে, কি থাকে সেমিনাল ফ্লুইডের মধ্যে, কি থাকে সেমিনাল ফ্লুইডের মধ্যে ফ্রুক্টোজ থাকে। ফ্রুক্টোজ এটা কি করে, ফ্রুক্টোজ এবং সাইট্রেট থাকে, সাইট্রেট এটা কি করে, শুক্রাণুর পুষ্টি যোগাতে সাহায্য করে, শুক্রাণুর পুষ্টি যোগাতে সাহায্য করে। এর ফলে কি শুক্রাণু চলন ক্ষমতা বৃদ্ধি পায়, শুক্রাণুর চলন ক্ষমতা বৃদ্ধি পায়। এর ফলে কি হয়, শুক্রাণুর চলন ক্ষমতা বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপরে কি পড়বো আমরা, প্রস্টেট গ্ল্যান্ড সম্পর্কে পড়বো, অর্থাৎ প্রস্টেট গ্রন্থি। প্রস্টেট গ্ল্যান্ড, প্রস্টেট গ্ল্যান্ড বা প্রস্টেট গ্রন্থি বা প্রস্টেট গ্রন্থি। আচ্ছা, প্রস্টেট গ্ল্যান্ড এটা ঠিক কোথায় অবস্থিত, এটা ঠিক মূত্রাশয়ের ঠিক নিচে অবস্থিত। আর এখান থেকে এর সংখ্যায় কত, এর সংখ্যায় হচ্ছে, আগে বলে দিই, এর সংখ্যা হচ্ছে একটি। আচ্ছা, এখানে একটা টেস্টিস এসে এখানে যুক্ত হচ্ছে, আবার এখান ভাগে আর একটা টেস্টিস এসে এখানে যুক্ত হবে, গিয়ে তোমার এটা হবে। আচ্ছা, এই নালীটাকে কি বলছি আমরা, ইউরিনোজেনিটাল ডাক্ট, অর্থাৎ মূত্র জনন নালী। ঠিক আছে, মূত্র জনন নালী। কেন বলছি এটা, এখান থেকে বীর্যও যাবে, অর্থাৎ সিমেন, এবং মূত্র তা ইউরিনও নির্গত হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপরে আসছি। দেখো, প্রস্টেট গ্ল্যান্ড এদের সংখ্যা হচ্ছে একটি। আচ্ছা, এই গ্রন্থির ক্ষরণটা কি করে তোমার, এই গ্রন্থির ক্ষরণটা হচ্ছে তোমার মূত্রনালীকে পিচ্ছিল রাখে। এই গ্রন্থির ক্ষরণটা হচ্ছে কি করে, মূত্রনালীকে পিচ্ছিল রাখে, যার ফলে শুক্রাণু সহজেই যেতে পারবে মূত্রনালীর। এই গ্রন্থির ক্ষরণ অর্থাৎ প্রস্টেট ফ্লুইড, এখান দিয়ে যে নির্গত হয়, প্রস্টেট যে তরল নির্গত হয়, প্রস্টেট ফ্লুইড, এ কি করে, মূত্রনালীকে পিচ্ছিল করে, এর ফলে কি সহজেই শুক্রাণু পৌঁছাতে পারবে, সহজেই শুক্রাণু যাতায়াত করতে পারবে। ঠিক আছে, এটা গেল আমাদের কি প্রস্টেট গ্ল্যান্ড। এছাড়া আরেকটা আছে তোমার কাউপার্স গ্ল্যান্ড, অর্থাৎ কাউপার্স গ্ল্যান্ড। এরপরে কি আছে তোমার, কাউপার্স গ্ল্যান্ডকে কি বলা হয়, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডও বলা হয়, অর্থাৎ বাল্বো ইউরেথ্রাল গ্রন্থিও বলা হয়। কাউপার্স গ্ল্যান্ড।
কাউপার্স গ্ল্যান্ড। কাউপার্স গ্ল্যান্ড এখানে দুটো দেখিয়েছি, হ্যাঁ, কারণ এখানে সেমিনাল ভেসিকেল একটা দেখেছি, যদি এই দিক থেকে আসে তাহলে সেমিনাল ভেসিকেল একটা হবে, আরেকটা হবে। আর এইখানে এটা কি, এখানে দুটো দেখতে পাওয়া যাবে। অর্থাৎ কাউপার্স গ্ল্যান্ডের সংখ্যায় কত? কাউপার্স গ্ল্যান্ডের সংখ্যা হচ্ছে দুটো, সংখ্যায় দুটো। আচ্ছা, এটা কোথায় অবস্থিত? ঠিক প্রস্টেট গ্রন্থির নিচে অবস্থিত। এটার কাজটা কি? এইটার কাজটা হচ্ছে সঙ্গমকালে অর্থাৎ ডিউরিং ইন্টারকোর্স, হ্যাঁ, এই মূত্রনালীকে পিচ্ছিল রাখতে সাহায্য করে, বুঝে গেলে? এই গ্রন্থি থেকে যে তরলটা নির্গত হয়, এইটাকে বলছে যখন মিলনকালে অর্থাৎ সঙ্গমকালে অর্থাৎ ডিউরিং ইন্টারকোর্স এই মূত্রনালীকে পিচ্ছিল রাখতে সাহায্য করে। কখন? শুধুমাত্র যখন মিলনকালে অর্থাৎ সঙ্গমকালে ডিউরিং ইন্টারকোর্সের সময় পিচ্ছিল রাখতে সাহায্য করে। এটা কি দেখলাম আমার স্যার? অবশ্য কাউপার্স গ্ল্যান্ড। এরপরে দেখবো আমরা কি পেনিস সম্বন্ধে দেখব। পেনিস, আচ্ছা, পেনিসের মোট হচ্ছে তিনটে পার্ট, হ্যাঁ, একটা হচ্ছে রুট, আর একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে গ্ল্যান্স। হ্যাঁ, রুট, বডি এবং গ্ল্যান্স। এছাড়া আচ্ছা, এই পেনিসটা এইখানে আসি অবশ্য, এই পেনিসটা এখানে আসছে। আচ্ছা, এই পেনিসের এটাকে কি বলছি আমরা? রুট। এটাকে কি বলছি আমরা? বডি। আর এটাকে আমরা কি বলছি? গ্ল্যান্স পেনিস। গ্ল্যান্স পেনিস, ঠিক আছে। এই গ্ল্যান্স পেনিসের উপর একটা চামড়ার আবরণ দিয়ে ঢাকা থাকে। এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো আমরা প্রিপিউস বলবো। কি বলবো? প্রিপিউস, ঠিক আছে। আর এই প্রিপিউসটা হচ্ছে তোমার কি, যে কিনা তোমার ব্যাকটেরিয়াল গ্রোথকে তোমার ইনক্রিজ করে। এখানে এক্ষেত্রে এটা অনেকের ক্ষেত্রে অপারেশন করে দেয়। এই অপারেশনের পদ্ধতিকে আমরা কি বলবো? সার্কামসিশন। অনেক রিলিজিয়াসলি ম্যাটার আছে এটা অনেকের ক্ষেত্রে, যেমন মুসলিম ধর্মের ক্ষেত্রে এটাকে কি করা হয়? কেটে বাদ দিয়ে দেওয়া হয়। আর এই কেটে বাদ দিয়ে দেওয়ার পদ্ধতিকে কি বলবো আমরা? সার্কামসিশন, ঠিক আছে। আচ্ছা, এইটা এছাড়া এখানের মধ্যে আর কি কি আছে? যদি এই একটা যে সেকশন কাটি, পেনিসে এই একটা সেকশন কাটি, তাহলে কি দেখতে পাবো? চলো, হ্যাঁ, এই একটা যদি সেকশন কাটি তাহলে দেখতে পাবো এখানের মধ্যে দুটো টিস্যু আছে, হ্যাঁ। আচ্ছা, এইটা হচ্ছে একটা আর দুটো, এদের মাঝখানে ঠিক আরেকটা আছে, ঠিক আছে। আচ্ছা, এই সাইডের দুটো আছে, এই সাইডের দুটোকে কি বলছি আমরা? এটাকে বলছি কর্পাস ক্যাভার্নোসা। কর্পাস ক্যাভার্নোসা, ক্যাভার্নোসা। আর এটাকে কি বলছি? কর্পাস স্পঞ্জিওসা। এটা হচ্ছে ইরেকটাইল টিস্যু, অর্থাৎ এই টিস্যুগুলাই ডিউরিং ইন্টারকোর্স অর্থাৎ ডিউরিং সেক্স যেটাই বলো, মিলনের সময় এইটাই হচ্ছে, এই টিস্যুগুলাই হচ্ছে তোমার দৃঢ় হয়, অর্থাৎ বেশি পরিমাণ যেটা খাড়া যেটা বলি, এইটাই দৃঢ় হয়ে যায়। কর্পাস স্পঞ্জিওসাম। ঠিক আছে, কর্পাস স্পঞ্জিওসাম। আর এই কর্পাস স্পঞ্জিওসামের মিডিলে এটা কি আছে? মূত্রজনন নালী। এই দুটাতে নয়, এই যে এইটাতে মূত্রজনন নালী, মূত্রজনন নালী, অর্থাৎ এইটা ঠিক কেন্দ্রেতে অবস্থিত, কেন্দ্রে। আর এর মাঝখানে একটা টিউনিকা অ্যালবিজিনের একটা সূক্ষ্ম তন্তু দ্বারা ঢাকা থাকে, যেটাকে বলে আমরা সেপ্টাম পেনিস বলা হয়। আচ্ছা, ব্যাপারটা দেখাচ্ছি। দেখা, সাপোজ ধরে নাও এটা একটা পেনিস। আচ্ছা, এই যে এইরকমভাবে আছে, বুঝতে পারছি, এইরকমভাবে আছে। এই দুটো হচ্ছে, এই দুটো সাইডের যে ইরেক্ট টিস্যু,
এইটাকে বলছি আমরা কর্পাস ক্যাভার্নোসা, এটাকে বলছি আমরা কর্পাস ক্যাভার্নোসা। আর মিডিলে যেটা নিচে আছে এটাকে বলছি আমরা কি, এটাকে বলছি আমরা কর্পাস স্পঞ্জিওসাম, কর্পাস স্পঞ্জিওসাম। ডিউরিং ইন্টারকোর্স এবং যখন মিলনকালে অবশ্য বা ডিউরিং সেক্স যেটাই বলো, তখন এই পেশিগুলোই, এই কলাগুলোই বা এই পেশিগুলোই দৃঢ় হয়ে যাচ্ছে। আচ্ছা, কেন দৃঢ় হচ্ছে সেটাও দেখবো অবশ্য, চলো। কারণটা হচ্ছে আমাদের সেক্সুয়াল যত ধরনের ইন্টারাকশানটা হয় সেটা কে উদ্দীপিত করে? সেটা উদ্দীপিত করা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। যখনই পেরিফেরাল নার্ভাস সিস্টেমের কাছে স্টিমিউলেশন যাচ্ছে, তখন পেরিফেরাল নার্ভাস সিস্টেম উদ্দীপিত হচ্ছে। পেরিফেরাল নার্ভাস সিস্টেম উদ্দীপিত হয়ে ওই স্পঞ্জি কলা থেকে, অর্থাৎ এখানের ভিতরে অনেকগুলো কলা আছে, এই স্পঞ্জি কলা থেকে কি নির্গত হয়? নাইট্রিক অক্সাইড নির্গত করে। নাইট্রিক অক্সাইড, ঠিক আছে। এই নাইট্রিক অক্সাইডটা কি করে তোমার? এই নাইট্রিক অক্সাইডটা ওইখানকার যে পেনিসের মধ্যে যে রক্তবাহ আছে, এই রক্তবাহের প্রসারণ ঘটিয়ে দেয়, ঠিক আছে। রক্তবাহের প্রসারণ যখন ঘটিয়ে দিল, অর্থাৎ ভ্যাসোডাইলেশন যেটাকে বলছি আমরা, রক্তবাহের প্রসারণ, ভ্যাসোডাইলেশন অফ ব্লাড ভেসেল অফ পেনিসের রক্তবাহের মধ্যে প্রসারণ ঘটিয়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে ওই পেনিসটা হচ্ছে ফিল উইথ ব্লাড, অর্থাৎ পেনিসটা রক্ত দিয়ে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এইগুলো দিয়ে তোমার রক্তগুলো পরিপূর্ণ হয়ে যাচ্ছে। পেনিস ফিল্ড উইথ ব্লাড, যখনই ফিল্ড উইথ ব্লাড হয়ে গেল তখন কি হচ্ছে? তখনই হয়ে যাচ্ছে পেনিস ইরেক্ট, অর্থাৎ পেনিস ইরেক্ট অ্যান্ড স্টিফ, অর্থাৎ পেনিস দৃঢ় এবং খাড়া হয়ে যাচ্ছে। কখন হচ্ছে? ডিউরিং ইন্টারকোর্স, অর্থাৎ যখন মিলন ঘটছে, ঠিক আছে। আচ্ছা, পেনিসের যে দুটো এই কলাটার নাম কি? কর্পাস ক্যাভার্নোসা, আর এটাকে কি বলছি? কর্পাস স্পঞ্জিওসাম। হ্যাঁ, এই দুটো, এইটা সাপোজ ধরে নাও এটা একটা পেনিস, হ্যাঁ, এইটাকে যদি এইরকম সেকশনে কাটা হয় তাহলে কি দেখতে পাবো? ওইটা হচ্ছে ওই পোর্শনটা, ঠিক আছে। ঠিক আছে, আজকে তাহলে এতটাই থাক। আর বাকিটা যা হবে সেটা হবে নেক্সট ভিডিওতে। যতগুলো এর যেগুলো পার্টগুলো বাকি আছে সেগুলো নেক্সট ভিডিওতে আপলোড হবে, এবং যত দূর হয়েছে খুব ভালোভাবে দেখবে, ভালোভাবে পড়বে। এবং যারা আগের ভিডিওটা দেখোনি, অতি অবশ্যই আগের ভিডিওটা দেখো, তারপর এই ভিডিওতে আসো, তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবে। আর যতগুলো ভিডিও আপলোড হতে থাকবে, বা এখন যে এই ভিডিওটা আপলোড হচ্ছে, বিনা স্কিপ করে, কোনো স্কিপ না করে তাহলে দেখতে থাকো, তাহলে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।